তাই অহংকার কোনোদিন করো না মা। যদি কিছু পেতে হয় মাথা নত করে সাধুগুরু বৈষ্ণবের চরণটা ধরো, ওই চরণেই পড়ে আছে অমূল্য সম্পদ। কখনো অভিমান করে বা অভিমানের মঞ্চে বসে থেকো না, জীবনে কিছুই পাবে না। তাই আজকে প্রভু আমার সেই ভগবানের আসন থেকে নেমে তিনি মনুষ্য রূপ ধারণ করে আমাদের মতন ভক্তকে সঙ্গে নিয়ে তিনি খেলায় মেতে উঠেছে। কেন? বলে ভক্তের চরণ হৃদে পাবে বলে। এখন খেলতে খেলতে কি হলো দেখো, ওগো বেলি যাব সানো হেরি গোদারে গোদারে হে গোদারে ওগো বেলি যাব সানো হেরি গৃহেতে চলি না বেলি অবসানো হেরি গৃহেতে চলি না জননীর চরণে আসি প্রণাম করি ও গো জননী চরণে আসি প্রণাম করি গৌর হরি আমার প্রণাম করে গৌর হরি আমার প্রণাম করে ও জননীর চরণ ধরে গৌর হরি আমার প্রণাম করে আজ বেলায় বেলায় ঘরে ফিরে গৌর হরি আমার প্রণাম করে বেলায় বেলায় ঘরে ফিরে গৌর হরি আমার প্রণাম হৃদয় বেলায় বেলায় ঘরে এসে গৌর হরি আমার প্রণাম বেলায় বেলায় ঘরে গৌর হরি আমার প্রণাম করে জননী চরণে আসি প্রণাম করিলাম আমার জননী চরণে আসি প্রণাম করিলাম বেলি অবসান হেরি গৃহেতে চলিলাম। কোন বেলা? বেলা কটা হয় মা? বেলি অবসান, অবসান মানে অস্তে যাওয়া। কোন বেলার কথা বলা হচ্ছে এখানে? আমাদের মাথার উপরে যে বেলা ওঠে অর্থাৎ সূর্য, এখানে কিন্তু সেই সূর্যদেবের কথা বলা হয়নি মা। সে তার নিয়ম অনুসারে, তার ডিউটি অনুসারে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তার ডিউটি, দিনের আলো প্রকাশ করা। সময় বাবা হয়ে গেলে তার অফিসের দরজা বন্ধ করে দেয়, আর যখনই বন্ধ করে দেয় অন্ধকার নেমে আসে। এটা প্রকৃতির নিয়ম, এটা প্রতিদিনই হচ্ছে মা। কিন্তু আমি তো সেই সূর্য বেলার কথা বলি নাই। তাহলে এটা কোন বেলা? এই বেলার অর্থ বুঝেছিল বাবা লালাবাবু জগৎ শেঠ। হ্যাঁ, লালাবাবু জগৎ শেঠ বুঝেছিল এই বেলার অর্থ। যখন বেয়ারাগণকে নিয়ে জমিদারি সামলাতে মা পালকিতে করে যাচ্ছে, দামি শাল, দামি ধুতি, দামি পাজামা, সব দামি বস্তু বাবা। জমিদার বাবু তো পালকিতে বেয়ারাগণ কাঁধে করে নিয়ে যাচ্ছে, 4 জনা মিলে। হরি বল। কেমন করে যায় গো বেয়ারারা পালকি নিয়ে? হ্যাঁ, কেমন করে যায় মা? পালকি চলে চলেছে জমিদার মশাই। আর ঠিক পথের মাঝামাঝিতে ছোট্ট একটা মেয়ে, রজকের মেয়ে, পরিচয় বাবা রজকিনী বলা হয়। হ্যাঁ, ছেলেদের বলা হয় রজক আর মেয়েদের বলা হয় রজকিনী। এরা কারা?
এরা বাবুদের পোশাকগুলো ভালো করে, আগেকার দিনে তো সাবান সার্ফ সোডা এত ভালো ব্যবস্থা ছিল না, তখনকার দিনে ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে সেই ছাই জলের মধ্যে গুলে একবারে 20 নাম্বার কড়াইয়ে ভালো করে গুলে নিয়ে সেই ছাইয়ের জল সিদ্ধ করে আগুনের তাপে তার মধ্যে বাবুদের জামা কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়ে সিদ্ধ করে ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ভাঁজ করে আবার বাবুদের বাড়ি পৌঁছে দেওয়া। এটাই হলো রজকিনীদের কাজ। যাকে বলা হয় ধোপার কাজ করা হয়। তো রজকিনী মানে রজকের মেয়ে চিৎকার করে ডাকছে বাবাকে। বেলা তখন প্রায় গড়িয়ে গেছে, এরকম সময়, হ্যাঁ, প্রায় সন্ধ্যা আগত। বাবাকে ডাকছে, বাবা বাবা, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? মেয়েটা বলছে তার বাবাকে ডেকে, বাসনাটা না পোড়ালে ছাই হবে না, আর ছাই না হলে পরের দিন বাবুদের জামা কাপড় তো সিদ্ধ হবে না, তাই আগের দিন বাবা ছাই করে রেখে দিতে হয় পুড়িয়ে। তাই বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না, বেলা যে যায়। কথাটা কানে গেল বাবা কার? ওই জমিদার বাবু লালা বাবু জগৎ শেঠের। যখনই কানে গেছে চমকে উঠেছে পালকির মধ্য থেকে। কে এই কথাটা বলল? বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। বেয়ারাগণ, পালকি থামাও, এক্ষুনি পালকি থামাও। বেয়ারাগণ পালকিটা নামিয়ে দিয়েছে মা মাটিতে। জমিদার বাবু পালকিতে, এখন মা জমিদার বাবু নেমে এসেছে। কে বলল কথাটা? চারিদিকে তাকিয়ে দেখছে, কেউ নেই পথের মাঝে। জমিদার বাবু বেয়ারা ছাড়া আর পথে কেউ নেই। দেখতে পেল দূরে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাবু হেঁটে মেয়েটির কাছে গেলে মেয়েটি জমিদার বাবুর দিকে তাকিয়ে বললে, বাবু কথাটা আমি বলেছি। কি বললে? তুমি বলেছ? কি যেন বললে তুমি? কথাটা আর একবার বলো তো মা। বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি তো আমার বাবাকে ডেকে বলেছি। হ্যাঁ, কি কথাটা বলেছ আর একবার বলো দেখি মা। বাবু বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। বাবু যেন এই কথাটার মধ্যে কি একটা চৈতন্য ফিরে পেয়েছে। ওই ধোপার মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, মা তুই কি বললি? বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। এ তুই কি শোনালি মা? এ তুই কি কথা শোনালি? সত্যিই তো বেলা চলে যাচ্ছে বাবুজি। চলে যায়, তুমি কি বাসনা আগুন দেবে না? দুটি চোখের জল অঝরে ঝরছে। জমিদার বাবু, এ তুই কি কথা শোনালি মা আমায়? সারাটা জীবন কামনা বাসনা আমাকে তাড়া করে নিয়ে বেরিয়েছে। সত্যি যে আমি সারা জীবন কামনা বাসনার পেছনে ছুটেছি, কিন্তু বাসনায় কখনো আগুন তো দেওয়া হলো না। বেলা যে আমার চলে যাচ্ছে। ও মা, আমাদের ভগবান আমাদের বয়স নির্ধারিত করে দেয় যে এই মানুষটা এতদিন বাঁচতে পারবে। যে দিনটা যাবে জানলে সেই দিনটা আমাদের থেকে, হিসাবের খাতার থেকে চলে যাচ্ছে। দিন কিন্তু মা ফিরে আসবে না। এক একটা দিন এক একটা ভজনের সময়, আর সেই ভজনের সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে।
এখনো পর্যন্ত আমি বাসনায় আগুন দিতে পারলাম না। সারাটা জীবন আমার বৃথায় চলে গেল। আমি কি করলাম? সারা জীবন শুধু জমিদারি করতে গিয়ে লালসায়, কামনায়, বাসনায়, মায়ায় জড়িয়ে আমার ভগবানের সেবা হলো না। আমি তাকেই চিনতে পারলাম না। উপযুক্ত শিক্ষা পেয়ে গেলেন এই একটি কথা, ছুটে চললেন জমিদার বাবু বাড়ির দিকে পালকি ফেলে রেখে। বাড়ি গিয়ে দেখে মা, তার যে কাজের মেয়েটা, নাম হলো সুমতি, কাজের মেয়েটা খাটের উপরে, তার বিছানার উপরে, ওই রাজ পালঙ্কের উপরে শুয়ে আছে। জমিদার বাবু সে মা একটু আগেই এত কথা বলে গেল, ঘরে যেই গিয়েছে সঙ্গে সঙ্গে সুমতিকে খাটের উপরে দেখে তার ক্রোধ জেগে উঠেছে। একটা কাজের মেয়ে, সে কিনা আমার বিছানার উপরে, আমার খাটে শুয়ে আছে। আই, কে আছিস কোথায়? ধর ওকে, বাঁধে পিঠ মোড়ে। বারে বারে বাবা বেত্রাঘাত করছে মেয়েটাকে। কেন তুই আমার খাটে উঠলি? তোর এত বড় স্পর্ধা, একটা কাজের মেয়ে হয়ে তুই বাবুর খাটে শুয়েছিস? হরি বল, হরে কৃষ্ণ। মেয়েটাকে যত মারছে আর মেয়েটা খিলখিল করে হাসছে। হ্যাঁ রে, তোকে আমি মারছি আর তুই হাসছিস? কোথায় তুই কাঁদবি? হ্যাঁ রে, তোর কি ব্যথা লাগছে না? মেয়েটা মৃদু হেসে উঠে বলল, বাবু আমি কাঁদবো কি করে গো? আমি তো কাঁদতে ভুলেই গেছি। আপনাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। কেন? আমি হাসির কি এমন কাজ করলাম যে আমাকে দেখে তোর হাসি পাচ্ছে? পরিহাস করছিস তুই আমাকে দেখে? বাবু, আমি একটা দিন, একটা মুহূর্ত আপনার খাটে শুয়েছি বলে আপনি আমাকে এতগুলো বেত্রাঘাত করলেন। কিন্তু হিসাব করে দেখুন তো বাবু, এই কামনা বাসনার খাটে আপনি সারাটা জীবন শুয়ে এসেছেন, তাহলে আপনার জন্য কতগুলো বেত্রাঘাত বরাদ্দ করা আছে। নিতাই গৌর হরি বল, হরি। আমি তো মাত্র এই কটা বেত্রাঘাত পেলাম, আমি সয়ে নিতে পারবো। কিন্তু এতদিন আপনি এই খাটের উপরে, এই কামনা বাসনার খাটে শুয়ে এসেছে, আপনি কতটা বেত্রাঘাত পেতে পারেন হিসাব করে দেখেছে? তাই আপনার কথা ভেবে আমার বড় হাসি পাচ্ছে। জমিদার বাবু একটা শিক্ষা পেল রাস্তার থেকে, আর একটা শিক্ষা পেল তার কাজের মেয়ের থেকে। আর কিছু চাইছে না মা, সমস্ত ভুলে গিয়ে জমিদারি ছেড়ে দিয়ে বিষয় বৈভব সব ত্যাগ করে রাধা মাধবের চরণে ছুটে চলল। দয়াময়, ওগো দয়াময়, ওই চরণে আমার আশ্রয় চলে গেল জমিদার বাবু। ভাবতে পারছো মা? তাহলে আমাদের তো বেলা চলে যাচ্ছে, কবে সেই বিষয় বৈভব ছেড়ে আমরা প্রভুর চরণে শরণ নেব? আর যে বেলা নয়, একবার জন্ম পেয়েছে, আর পাবো কিনা জানি না। এত সুন্দর ভজনযোগ্য মানব দেহ পেয়ে একদিন হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদতে পারলাম। তাই প্রভু আমার বেলি অবসান হেরি আজ গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম। কোন জননী? সচী মা। এই সচী মাকে প্রণাম করলে কি হয়? মনটা শুদ্ধ হয়, পবিত্র হয়। যেই না প্রণাম করেছে গুরুজনের চরণে, অমনি সচী মা নিমায়ের অঙ্গের দিকে তাকিয়ে কি দেখছে জানো মা? ধুলায় ধু
সদয়ঙ্গ আমায় গত গত এ রাধা মোহন পদ করতহি আরে রাধা মোহন পদ করতহিয়া। সচিমা নিমাইয়ের দিকে তাকিয়ে বলে, নিমাই সকালবেলা অলকা তিলকা দিয়ে সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছি হরিনাম করবি বলে, আর তুই সৎপঙ্গে ধুলাবালি মেখে এসেছিস। কিরে, এই অঙ্গে ধুলা মাখতে তোর এতটুকু বাঁধলো না? নিমাই চুপ করে দাঁড়িয়ে আছে। সচিমা মুখের দিকে তাকিয়ে ভাবছে, আমার ভোলা ভালা ছেলেটাকে পেয়ে আবার অন্য কেউ মাখিয়ে দিল না তো। পাশে ছিল নরহরি। এই নরহরি, নরহরি, নিশ্চয় এটা তোদের কাজ। তোরাই নিঘাত আমার নিমাইকে এইভাবে ধুলোবালি মাখিয়েছিস। নরহরি থরথর করে কাঁপছে আর বলছে, মা তোমার নিমাইকে ধুলা মাখাবে নবদ্বীপে এমন সাহসকার আছে বলতে পারো? জগতে ধুলা কেউ কাউকে মাখাতে পারে না। যখন যার সময় হয় সে নিজে নিজে ধুলা। তাই গো হরি নিজে ধুলা মাখে, সে নিজে নিজে ধুলা মাখে। তোমাকেও তো ধুলা মাখাই নাই মা। নিজে নিজে ধুলা। কেউ তো ধুলা মাখাই ওগো ভক্তের চরণ হৃদয়ে ধরে, ও সে নিজে নিজে ধুলা ওগো ভক্তের চরণ হৃদয়ে ও ধরে, সে নিজে নিজে ধুলা মাখে ভক্তের চরণ হৃদয়ে ধরে। সে নিজেই নিজে ধুলা মাখে ভক্তের চরণ হৃদয়ে নিজেই নিজেই ধুলা মাখে। ও মা সে নিজেই নিজে ধুলা মাখে। তাই যার যখন সময় হবে মা, তাকে বলতে লাগবে না, সে নিজেই ধুলা মেখে কুল পাবে না। নিতাই গৌর হরি বল। তোমার নিমাই সে নিজে নিজে ধুলা মেখেছি গো মা, ভক্তের চরণ ধুলা পাবে বলে। তাই রাধা মোহন দাস এক পাশে দাঁড়িয়ে বলল, মা গো তোমার নিমাইয়ের সর্বঙ্গের ধুলা তুমি মুছে দাও। সচিমা যখন অঙ্গের ধুলাটা ঝাড়ছে, মুছে দিচ্ছে, তখন রাধা মোহন দাস পদকর্তা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, মা তোমার নিমাইয়ের সর্বঙ্গের ধুলা তুমি মুছে দাও, আমার তাতে কোনো দুঃখ নয়, কিন্তু তোমার ওই নিমাইয়ের চরণের ধুলা তুমি মুছো না। ওই ধুলায় আমি নয়নের জলে নয়নের জলে ধুলা ধোয়াইব। আমি বহু আশা করে বসে আছি। আমি নয়নের জলে ধুলা ধোয়ায়ে দিব। বড় আশা করে বসে আছি। আমি নয়নে জলে ধুলা আমি মা ধোয়ায়ে দেব। আমার বহুদিনে বহুদিনে আশা মাগো। হরিবল হরিবল। আমি নয়নে জলে ধুলা মাগো ধোয়ায়ে
দিব আমি বহু আমার আশা আর ভাগ্যে আরে ভাগ্যে ও মা হয় কি না হয় আমি চরণের ধুলা জলে ধোয়াই ও মায়ার ভাগ্যে হয় কি না নয়ন জলে ধুলা ধোয়াই দেব আমার আর ভাগ্যে হয় কি না হয় নয়ন জলে ধুলা ধোয়াই দেব আমার ভাগ্যে হয় কি না হয় নয়ন জলে ধুলা ধোয়াইব আর ভাগ্যে হয় আমার নয়ন জলে ধুলা ধোয়া আমার ভাগ্যে হয় কি না হয় আমার নয়ন জলে ধুলা ধোয়াইব ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন কর করো তহি ওগো করো তহি আসরে রাধা মোহন করো তোহি আসরে এ রাধা ও রাধা মোহন করো তোহি আসরে রাধা মোহন করো তোহি আসরে রাধা মোহন করো কহিয়া জোরে আর রাধা মোহন করো তোহি আসরে রাধা মোহন করো তহি আসর হে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল তাই গৌর হরি হরি বল। তাহলে চলুন এবার একটু বৃন্দাবন লীলা হতে ঘুরে আসি প্রেম সে বলো রাধা রানী কি জয় বলো রাধে স্বামী কি বৃন্দাবন ধাম কি জয় আমার হরিচাঁদ গুরুচাঁদ শান্তি মাতা কি জয় চলো সবাই মিলে একটু বৃন্দাবন লীলা হতে এবার ঘুরে আসা যাক।